কেমন আছো সবুজ? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস। আরহাম কেমন আছো? মিস আলহামদুলিল্লাহ ভালো আছি না। তুমি গত ক্লাসে ছিলে? সবুজ? নো মিস। তার আগে ক্লাসে আচ্ছা দেখি সকলে জয়েন করুক, আমরা তারপর ক্লাসটা শুরু করব। আছে দেখি গত ক্লাস। ম্যাম এটা কত অধ্যায়? হ্যাঁ বলো সবুজ, কি বলছো বলো। ম্যাম এটা কত অধ্যায়? চতুর্থ অধ্যায়। আমরা গত ক্লাসে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। পর্যায় সারণী খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। ওখানে আমরা পর্যায় সারণী কিভাবে এসেছে, কোন কোন বিজ্ঞানী এক্ষেত্রে অবদান রেখেছে, আমরা সেটা সম্পর্কে পড়েছিলাম। আমি আবারও একটু বাকিটা জয়েন করতে করতে গত ক্লাসের একটু রিক্যাপ করছি। দেখো পর্যায় সারণীর পটভূমি হলো, মানে পর্যায় সারণীটা হচ্ছে একটা কি সম্মিলিত রূপ। আমরা জানি অনেকগুলো মৌল আবিষ্কৃত হয়েছে, প্রায় 118টি মৌল। কি বললাম? পৃথিবীতে প্রায় 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 98টি পাওয়া গেছে প্রাকৃতিক ভাবে, এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছিল। এই যে 118টি মৌল রয়েছে, বিজ্ঞানীরা কি করেছেন, তাদের ধর্মের মিলের ওপর এবং অমিলের ওপর এদের একটা মধ্যে প্রতিস্থাপন করেছেন, সেটাই হলো পর্যায় সারণী। পর্যায় সারণী সম্পর্কে সর্বপ্রথম আমাদেরকে যে বিজ্ঞানী ধারণা দিয়েছিলেন তিনি ছিলেন ল্যাভয়েসিয়ে। তিনি কে? ল্যাভয়েসিয়ে। তিনি 1789 সালে বিভিন্ন মৌলিক পদার্থ নিয়ে, অর্থাৎ 1789 সালে পদার্থগুলো রয়েছে লাভোইসিয় অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক এবং সালফার মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে আমরা ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাবো না, এই যে মৌলিক পদার্থগুলো রয়েছে, তিনি কি করেছেন, ল্যাভয়েসিয়ে এদেরকে ধাতু অধাতু দুইটা শ্রেণীতে ভাগ করেছেন। অর্থাৎ ভাগ করার যে চিন্তা ভাবনা, দুই শ্রেণীতে রাখার যে চিন্তা ভাবনা, সেটা সর্বপ্রথম দিয়েছিলেন ল্যাভয়েসিয়ে। এরপরে যে বিজ্ঞানীটা ছিলেন তিনি হলেন ডোবেরাইন। ঠিক আছে, তারপরে যে বিজ্ঞানীটা রয়েছেন গবেষণার ক্ষেত্রে অবদান রেখেছিলেন তিনি হলেন ডোবেরাইন। 1829 সালে তিনি মৌলিক পদার্থের বিভিন্ন ধর্ম প্রদর্শন করেছেন, এবং তিনি এগুলো গবেষণা করতে করতে দেখতে পেরেছেন যে দ্বিতীয় মৌলের যে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ তিনি 3টা মৌলকে বেছে নিয়েছেন, 3টা মৌলকে একটা শ্রেণীতে রাখার চিন্তা ভাবনা করেছেন। সেক্ষেত্রে তিনি দেখেছেন যে দ্বিতীয় মৌলের যে পারমাণবিক ভরটা হবে সেটা প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা কাছাকাছি হবে, যেটাকে বলা হবে ত্রয়ী সূত্র। যেটাকে বলা হবে কি? ত্রয়ী সূত্র। এখানে একটু দেখো, যার কথা আমরা বলছি ডব্লিউ ডোবেরাইন। ভালো করে শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে পর্যায় সারণী সম্পর্কে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা বিভিন্ন বিজ্ঞানীরা যারা পর্যায় সারণী এই পর্যায়টা আধুনিক পর্যায় পর্যন্ত আনতে যে বিজ্ঞানীরা অসামান্য অবদান রেখেছেন তাদের কথা বলেছিলাম। যেমন তার মধ্যে প্রথম যে বিজ্ঞানী আমাদের পর্যায় সারণীর ধারণা দিয়েছিলেন তিনি ছিলেন ল্যাভয়েসিয়ে। ঠিক আছে, ল্যাভয়েসিয়ে 1789 সালে বিভিন্ন মৌলিক পদার্থ নিয়ে তাদেরকে ধাতু অধাতুতে ভাগ করেছিলেন। এরপরে যে বিজ্ঞানীটা ছিলেন তিনি হলেন ডোবেরাইন, যাদের ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। জেডব্লিউ ডোবেরাইনের ছবি কি দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। হ্যাঁ, জেডব্লিউ ডোবেরাইন কি করেছেন, তিনি 3টা মৌলিক পদার্থ তিনি সিলেক্ট করেছিলেন, সম্পূর্ণ না, মাত্র 3টা মৌলিক পদার্থকে তিনি স্পেসিফিক করে ওটার একই ধরনের যে ধর্মগুলো রয়েছে তাদেরকে একটা শ্রেণীতে রেখেছেন এবং তাদেরকে পারমাণবিক ভর অনুসারে সাজিয়েছেন। 3টা মৌলিক পদার্থকে তিনি পারমাণবিক ভর অনুসারে সাজিয়েছেন, এবং সাজানোর পরে তিনি যে বিষয়টা লক্ষ্য করতে পেরেছেন সেটা হলো মানে দ্বিতীয় যে মৌল, এখানে 3টা মৌলের মধ্যে সেকেন্ড যে মৌলটি ছিল সেটার পারমাণবিক ভর প্রথম ও তৃতীয়, অর্থাৎ ফার্স্ট এবং থার্ড যে মৌলটা রয়েছে সেটার পারমাণবিক ভরের যোগফলের অর্ধেকও বা কাছাকাছি, কিছুটা অর্ধেক পেয়েছে আবার কিছু কিছু পেয়েছেন কাছাকাছি, সেটাই হলো ডোবেরাইনের ত্রয়ী সূত্র। সেটাকেই তিনি, যেহেতু 3টা মৌল নিয়ে তিনি কথা বলেছিলেন, তার কারণে তিনি তার যে সূত্রটা বা কনসেপ্টটা তিনি দিয়েছেন পর্যায় সারণী সম্পর্কে সেটাকে বলেছেন ত্রয়ী সূত্র। তোমরা কি ত্রয়ী সূত্রটা বুঝেছো?
ইয়েস ম্যাম। কি বলা হচ্ছে এখানে? পর্যায় সারণীর দুইটা মৌলের পারমাণবিক ভরের গড়, স্ক্রিনে একটু খেয়াল করো, পর্যায় সারণীর দুইটি মৌলের অর্থাৎ এখানে ফার্স্ট এবং থার্ড যে মৌলের পারমাণবিক ভরের গড় অন্য একটি বলতে প্রথম মৌলের পারমাণবিক ভরের সমান হতে পারে বা অর্ধেক হতে পারে বা কাছাকাছি হতে পারে এবং এই তিনটা মৌল একই ধরনের ধর্ম প্রদর্শন করবে, যেটাকে বলা হবে ত্রয়ী সূত্র। ঠিক আছে, তোমরা একটু ত্রয়ী সূত্রটা লিখে নিতে পারো চাইলে, যে ত্রয়ী সূত্র কাকে বলে যদি বলা হয়, বা ত্রয়ী সূত্রটা বলো, বা কে ত্রয়ী সূত্রটি দিয়েছিলেন। তিনি হলেন জে.ডব্লিউ. ডোবেরাই এবং তার ত্রয়ী সূত্রটা একটু লিখে নাও। আমি আবারও বলছি, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা কাছাকাছি, একে বলা হবে ডোবেরাইনের ত্রয়ী সূত্র। তোমরা চাইলে স্ক্রিনেরটাও লিখতে পারো যে পর্যায় সারণীর দুইটি মৌলের পারমাণবিক ভরের গড় অন্য একটি মৌলের পারমাণবিক ভরের সমান এবং মৌল তিনটির ধর্ম একই রকমের হবে, এটাকে বলা হবে ডোবেরাইনের ত্রয়ী সূত্র। তুমি স্ক্রিনে যেটা আছে সেটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। ঠিক আছে, এরপরে ডোবেরাই যে তিনটা মৌলিক পদার্থ নিয়ে সর্বপ্রথম আলোচনা করেছিলেন, এটা একটু আন্ডারলাইন করে রাখো, সেটা হলো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কি বললাম? ম্যাম এটা দাগায় রাখতে, না হলে স্ক্রিনশট হ্যাঁ, দিও। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটাকে ত্রয়ী সূত্র বলেছিলেন। তাহলে আমরা ডোবেরাইনের যে ত্রয়ী সূত্র সেটা সম্পর্কে বুঝলাম। এরপরে নেক্সট যে কনসেপ্টটা আমাদেরকে যে বিজ্ঞানী দিয়েছিলেন সেটা হলো নিউল্যান্ড যে কথা বলেছিলেন, সেটা কি মনে আছে? না ম্যাম। নিউল্যান্ড কি বলেছেন? নিউল্যান্ড ম্যাম 1864 সালে যতগুলো মানে 1864 পর্যন্ত যতগুলো মৌল আবিষ্কৃত হয়েছিলেন, নিউল্যান্ড সেটার উপর বেস করে কিন্তু একটা অষ্টক সূত্র প্রদান করেছেন, যেটাকে বলা হয় অষ্টক তথ্য। যেটা কি বলা হবে? অষ্টক সূত্র। নিউল্যান্ডের সূত্রটাকে বলা হবে অষ্টক তথ্য। এই যে বিজ্ঞানী আমরা দেখতে পাচ্ছি ওনার নামই হলো নিউল্যান্ড। ঠিক আছে, উনি হলেন জন A.R. নিউল্যান্ড। তিনি যে সূত্রটা দিয়েছিলেন সেটা হলো মৌলগুলোকে, অর্থাৎ যতগুলো মৌল 1864 সাল পর্যন্ত আবিষ্কৃত হয়েছে ওই মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে, অর্থাৎ তাদেরকে পারমাণবিক ভর অনুসারে সাজিয়ে দেখেছেন এবং তাদেরকে অষ্টম মৌল বলতে আমরা গত ক্লাসেও বলেছি, আজকেও আবার বলছি, অষ্টম মৌল কোনগুলোকে বলা হবে? যাদের যেসব পরমাণুর যেসব পরমাণু শক্তি স্তরগুলো বা কক্ষপথগুলো 8টি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকবে সেগুলোকে আমরা অষ্টম মৌল বলবো। অর্থাৎ এক্ষেত্রে মৌলসমূহকে যদি তাদের পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, প্রতি অষ্টম মৌলসমূহের ধর্মের মিল পাওয়া যাবে এবং এই যে কনসেপ্টটা বিজ্ঞানী নিউল্যান্ড দিয়েছিলেন এটাকে বলা হবে অষ্টক তথ্য। ঠিক আছে, এটাকে বলা হবে কি? অষ্টম মৌল সমূহের। মানে আমাকে আবার একটু বলো নিউল্যান্ডের অষ্টম তথ্য সম্পর্কে উনি কি বলেছিলেন? মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে প্রতি অষ্টম মৌল সমূহের ধর্মের মিল দেখা যায়। হ্যাঁ, আমরা কি অষ্টম মৌলগুলো সম্পর্কে জেনেছি? আমাদের মনে কি কোনো কনফিউশন থাকবে যে অষ্টম মৌল কোনগুলো হতে পারে? আমরা বলেছি কি বারবার একটা পরমাণুর নিউক্লিয়াসের আশেপাশে যে ইলেকট্রন গুলো থাকবে, অর্থাৎ শক্তি স্তরের মধ্যে ইলেকট্রনের অবস্থানটা আমরা দেখতে পাবো। শক্তি স্তরে যে যদি 8টা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, অর্থাৎ ওটা যদি পরিপূর্ণ থাকে, অষ্টক পূর্ণ থাকে 8টি ইলেকট্রন দ্বারা, সেক্ষেত্রে আমরা ওগুলোকে বলবো কি? অষ্টম মৌল। ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছো অষ্টম মৌল কোনগুলো? যদি শক্তি স্তর 8টা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, যে সব মৌলের ইলেকট্রন এর শক্তি স্তর অষ্টম পূর্ণ থাকে তাকে আমরা অষ্টম মৌল বলবো। সেক্ষেত্রে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রতি অষ্টম মৌলসমূহের ধর্মের মিল পাওয়া যাবে এবং এটাকে বলা হবে নিউল্যান্ডের অষ্টক তথ্য। ঠিক আছে, এরপরে নেক্সট আরটা দেখাচ্ছি, দেখো। উনি কে দেখতে পাচ্ছ? আমরা কি উনাকে চিনি?
তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ম্যাম মাঝে মাঝে আপনার কথা বেঁধে যাচ্ছে। এখন কি শুনতে পাচ্ছ নাকি দেখো, হয়তো বা নেটওয়ার্কের কারণে। তোমরা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? সবুজ, স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে? ফারিয়া, জামিল, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? মাঝুনজিম, হ্যাঁ, আমরা যে আরেকজন বিজ্ঞানীকে ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছ? এখন দেখো ম্যান্ডেলিক হ্যাঁ, এখন শোনা ক্ষেত্রে যে বিজ্ঞানীটা সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন বলে আমাদের মনে হয়, আধুনিক পর্যায় সূত্র পর্যন্ত মানে পর্যায় সারণীকে পুরোপুরি ভাবে আমাদের কাছে উপস্থাপন করতে পেরেছেন বা পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছেন যে বিজ্ঞানী, তিনি হলেন ম্যান্ডেলিক। কে তিনি? ম্যান্ডেলিক। হ্যাঁ, ম্যান্ডেলিকই কিন্তু পুরোপুরি সেই ধারণা দিতে পেরেছিলেন আমাদের পর্যায় সারণী সম্পর্কে। তিনি বলেছেন যে যদি মৌলগুলোকে ক্রমবর্ধমান অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে যদি আমরা কোনো মৌলের পারমাণবিক ভর অনুসারে সাজাই, তাহলে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে কি হতে থাকবে? পরিবর্তিত হতে থাকবে। মৌলগুলোকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, তবে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হতে থাকবে। এটাই হলো ম্যান্ডেলিকের পর্যায় সূত্র বা আধুনিক পর্যায় সূত্র। ঠিক আছে? তোমাদের অনেক সময় এটা আসতে পারে যে পর্যায় সারণী আধুনিক পর্যায় সূত্রটি লিখো, তখন কি তোমরা লিখতে পারবে? তখন তোমরা এই কথাটাই লিখবে যে যদি মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, তবে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হবে, যেটা দিয়েছিলেন আমাদেরকে বিজ্ঞানী ম্যান্ডেলিক। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? এছাড়া ম্যান্ডেলিক কোন দেশের বিজ্ঞানী তোমাদের কি মনে আছে? হ্যাঁ ম্যাম, জন এ.আর. নিউল্যান্ডস। ম্যান্ডেলিকের কথা বলছি আমি এখন। তুমি স্ক্রিনে এখন কি দেখতে পাচ্ছ? ম্যান্ডেলিকের পর্যায় সূত্রটা দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, উনি কি করেছেন? উনি কোন দেশের বিজ্ঞানী? ম্যান্ডেলিক নিউজিল্যান্ডের মনে হচ্ছে। তিনি হলেন রাশিয়ান বিজ্ঞানী বা রুশ বিজ্ঞানী। ম্যান্ডেলিক হলেন রাশিয়ান বিজ্ঞানী। 1869 তিনি 1869 সালে 1869 সালে এই পর্যায় সূত্রটি আবিষ্কার করেন, যেটা আধুনিক পর্যায় সূত্র, অর্থাৎ মৌলগুলোকে ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর পরিবর্তিত হয়। তিনি তার সূত্র অনুসারে মানে যতগুলো মৌল আবিষ্কৃত হয়েছে সেখানে 63টা মৌলকে নিয়ে তিনি কাজ করেছিলেন। কয়টি মৌল? ম্যান্ডেলিক কয়টা মৌলকে নিয়ে কাজ করেছিলেন? 63টি মৌল। 63টি মৌলকে তিনি আনুভূমিক সারি 12টি আনুভূমিক সারি এবং 8টি খাড়া কলামে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজিয়েছেন এবং দেখতে পেয়েছেন যে একই কলাম বরাবর, অর্থাৎ আমরা কলাম বরাবর যে মৌলগুলো রয়েছে তাদের ধর্ম একই ধরনের। সারির মধ্যে যে মৌলগুলো রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত যে মৌলগুলো, সেগুলো ক্রমান্বয়ে পরিবর্তিত হতে দেখা গেছে। প্রত্যেকটি মৌলগুলোর একটা সম্মিলিত রূপ, মৌলের যে সম্মিলিত রূপ একটা টেবিলের মধ্যে দেখতে পেয়েছিলাম, সেটার যে নামকরণ করেছিলেন সেটাও করেছিলেন কে? বিজ্ঞানী। তোমাদের কি মনে থাকবে পর্যায় সারণীর নামকরণ কে করেছেন? পর্যায় সারণীর নামকরণ কে করেছিলেন? বিজ্ঞানী ম্যান্ডেলিক। মনে আসছে না। তোমাদের কি মনে থাকবে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর নামকরণ করেছিলেন বিজ্ঞানী ম্যান্ডেলিক। তিনি 63টি মৌল আবিষ্কার করেছেন এবং আবিষ্কার করার পরও কিন্তু তিনি কিছুটা জায়গা ফাঁকা রেখে দিয়েছিলেন, এবং কিছু মৌল পরবর্তীতে আবিষ্কার হতে পারে এবং সেগুলো পর্যায় সারণীতে বসতে পারে, এই ধরনের একটা ধারণা নিয়ে কিন্তু তিনি পর্যায় সারণীর কিছুটা জায়গা খালি রেখেছেন। তিনি গবেষণা করার সময় যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন তখন তিনি মাত্র 63টি মৌল নিয়ে কথা বলেছেন, সাজিয়েছেন অনুসারে, এবং কিছুটা জায়গা তিনি খালি রেখেছিলেন বলে নির্ণয় করেছিলেন যে পরবর্তীতে আরো কিছু বিজ্ঞানী আবিষ্কৃত হবে এবং সেখানে সেই করা যাবে। আধুনিক পর্যায়ে
পর্যায় সারণী সম্পর্কে তোমরা কি গত ক্লাসে ছিলে? গত ক্লাসে অনেকেই ছিলে। তাহলে আধুনিক পর্যায় সারণী সম্পর্কে আমরা দেখেছিলাম। সেখানে আমরা একটা প্রতীক সহকারে যখন একটা সংখ্যা দেখা হবে, যখন কোনো একটা প্রতীকের পাশে আমরা সংখ্যা দেখব, ঠিক আছে? আধুনিক পর্যায় সারণী তোমরা তোমাদের বইয়ে খুব সুন্দর একটা পর্যায় সারণী পুরোটা টেবিল দেওয়া আছে, দেখতে পেয়েছো? 62 নাম্বার পেজে। দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর করে একটা কালারফুল একটা আধুনিক পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল দেওয়া হয়েছে। এখানে আমরা কি দেখতে পেয়েছিলাম? 118টি মৌল, যত আবিষ্কৃত 118টি মৌলের পুরোটা সবগুলো মৌলকে কিন্তু এই একটা টেবিলের মধ্যে, পিরিয়ডিক টেবিলের মধ্যে রাখা হয়েছিল। এবং আমরা প্রতীক দেখেছিলাম, অনেকগুলো মৌলের প্রতীক, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, বিভিন্ন ধরনের মৌলের প্রতীক দেখেছি। এবং তার উপর দিকে সংখ্যা, যেটা উপরের বামে যে সংখ্যাগুলো ছিল পারমাণবিক সংখ্যা। কোন একটা প্রতীকের বামে উপরের সংখ্যাকে কি বলা হবে? কোন একটা প্রতীকের পাশে যখন তোমরা বামে উপরের কর্নারে কোন একটা সংখ্যা দেখবে, সেটাকে কি মনে করবে? সেটা হবে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। কি বললাম? ওই মৌলের পারমাণবিক সংখ্যা। আর ডানে যে সংখ্যাটা থাকবে উপরে কর্নারে, সেটা হবে তার পারমাণবিক ভর। ডানে উপরের কর্নারে যে সংখ্যাটা থাকবে সেটা হবে তার পারমাণবিক ভর। ঠিক আছে? এখন যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত দেখি বলো পিরিয়ডিক টেবিল থেকে। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা? ম্যাম ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে, পারমাণবিক সংখ্যা, আর ভর সংখ্যা হচ্ছে 40। পারমাণবিক সংখ্যা নাকি পারমাণবিক ভর? আমি কিন্তু পারমাণবিক সংখ্যা 20। সংখ্যা কত হবে? পারমাণবিক ভর তো 40। পারমাণবিক ভর 20 হবে। পারমাণবিক সংখ্যা 20। ঠিক আছে? বামে যে উপরের সংখ্যাটা দেখবো সেটা হবে তার পারমাণবিক সংখ্যা, আর ডানে যে সংখ্যাটা সেটা হলো পারমাণবিক ভর। খেয়াল থাকবে। এরপরে কি মৌল দেখি বলো? আয়রন। আয়রনের দেখি বলো কত পারমাণবিক ভর, কত পারমাণবিক সংখ্যা কত? তোমরা কি আয়রন কে খুঁজে পেয়েছো পিরিয়ডিক টেবিলের মধ্যে? হ্যাঁ ম্যাম, আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26 আর পারমাণবিক ভর হচ্ছে 56। আয়রনের পারমাণবিক সংখ্যা 26, বাকিটা একটু শোনো, এবং পারমাণবিক ভর হবে 57। কখনো যদি তোমাদের প্রশ্নের মধ্যে এভাবে প্রতীক সহকারে সংখ্যা দিয়ে কোনো একটা জিজ্ঞেস করে যে এই পাশের সংখ্যাটা কি প্রকাশ করছে বা এই পাশের সংখ্যাটা কি, তখন কি তোমরা লিখতে পারবে? ইয়েস ম্যাম। ওকে, তাহলে আমরা আশা করছি তোমরা এটা পারবে। এরপরে আমরা আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্য দেখি। গত ক্লাসে যারা ছিলে তাদের মধ্য থেকে বলো পারমাণবিক সারণীর বৈশিষ্ট্য বলে যাও। আমি গত ক্লাসে পারমাণবিক সারণীর পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছিলাম। কেউ কি পারবে? ম্যাম এখানে বই দেওয়া আছে, বই দেখে পারতে পারি। হ্যাঁ বলো, একটু বড় করে বলো। ম্যাম এখানে পর্যায় সারণীর বৈশিষ্ট্য দেওয়া আছে। পর্যায় সারণী মূলত একটি ছক বা টেবিল। টেবিলে যেমন সারি এবং কলাম থাকে, পর্যায় সারণীতেও তেমন সারি ও কলাম আছে। পর্যায় সারণীর বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত সারিগুলোকে পর্যায় এবং হ্যাঁ, বাম থেকে ডান পর্যন্ত যে সারিগুলো পাবো সেগুলোকে আমরা কি বলবো? পর্যায়। গত ক্লাসে যারা ছিল না তারা মনোযোগ সহকারে শোনো, বাম থেকে ডানে যে সারিগুলো পাবো সেগুলোকে বলা হবে পর্যায়। খাড়া যে কলামগুলো আমরা দেখতে পাচ্ছি উপর থেকে নিচে, সেগুলোকে বলা হবে গ্রুপ বা শ্রেণী। ঠিক আছে? হ্যাঁ, কন্টিনিউ করে যাও সবুজ। আধুনিক পর্যায় সারণীর বর্গাকার ঘরগুলোতে মোট 118টি মৌল আছে। পর্যায় সারণীটি দেখতে পেয়েছি। এরপর বৈশিষ্ট্যগুলো পর্যায় সারণীটি এই অধ্যায়ের শুরুতে দেখানো হয়েছে। পর্যায় সারণীর অনেক বৈশিষ্ট্য রয়েছে। পর্যায় সারণীর দিকে লক্ষ্য রাখলে এই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাওয়া যাবে।
এখানে এ নম্বরে দেওয়া আছে পর্যায় সারণীতে 7টি পর্যায় বা অনুভূমিক সারি এবং 18টি গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে। একটু তোমরা প্রতিটি সকলে পর্যায় পর্যায় সারণীর সামনে বসো, এটা সামনে নিয়ে বসো এবং দেখো সেখানে কি রয়েছে। 7টা পর্যায় দেখতে পাচ্ছ, 1 to 7। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, এখানে আমরা 7টা পর্যায় দেখা দেখতে যাচ্ছে পাচ্ছি। এখানে আমরা 7টা পর্যায়গুলোকে বলেছিলাম যে বাম থেকে ডানে বিস্তৃত যে সারিগুলো দেখতে পাবো সেগুলো হলো পর্যায় বা সারি। এরপরে গ্রুপ কয়টি আছে? সেগুলো হচ্ছে গ্রুপ বা খাড়া স্তম্ভ। স্তম্ভ প্রতিটি রয়েছে। পর্যায় বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থনাইট ও অ্যাক্টিনাইট সারির মৌল হিসেবে দেখানো হলেও এগুলো যথাক্রমে 6 এবং 7 পর্যায়ের অংশ। তারপর ডি নম্বরে দেওয়া আছে হ্যাঁ, পর্যায় আই পর্যায়। দেখতে পাচ্ছ, তোমরা একটু টেবিলের দিকে তাকালেও কিন্তু নিজে নিজে বলতে পারবে। আমাদের আর কিছু হেল্পের প্রয়োজন হয়, শুধুমাত্র যদি পিরিয়ডিক টেবিলটা আমাদের সামনে থাকে আমরা এই জিনিসগুলো বলতে পারবো। পর্যায় 1 এ কয়টি মৌল দেখতে পাচ্ছ? হাইড্রোজেন, হিলিয়াম কয়টি? ম্যাম এখানে 2টা দেখতে পাচ্ছি, হ্যাঁ, 6টি, সরি। পর্যায় 1 এ আর দুটো দেখা তার যাচ্ছে। পাশের অংশে দেখতে পাচ্ছি তো 7টা। কোথায়? তোমরা পর্যায় 1 এ কয়টি মৌল দেখতে পাচ্ছ? পর্যায় 1 ম্যাম 6টা। আছে 2টা মৌল, সেখানে হাইড্রোজেন আর হিলিয়াম। ও সরি 7টা। মৌল, ঠিক আছে? আমি 7টা দেখতে পাচ্ছি। হ্যাঁ, পর্যায় 2 আর 3 তে কয়টি আছে? পর্যায় 1 এ 2টি। হ্যাঁ, পর্যায় 2 আর 3 এ? 2 এ আছে 3 আর 8টি করে মৌল রয়েছে। 8টি করে। আর পর্যায় 2 3 এ আছে 8টি। 4 5 এ 5টি। আর 5 এ রয়েছে 18টি। আর পর্যায় 7 এ? আর পর্যায় 7 এ আছে 32টি 32টি মৌল। হবে, কারণ ল্যান্থানাইট অ্যাক্টিনাইট হিসেবে করলে আমরা জানি আলাদা করে কিছু মৌল রাখা হয়েছে, সেগুলোকে ল্যান্থানাইট মানে পুরোপুরি একটা টেবিলের মধ্যে এদেরকে না রেখে আলাদা জায়গায় রেখেছে, কারণ এদের পারমাণবিক সংখ্যা একটু বেশি বলে এদের আলাদা সিরিজে রাখা হয়েছে, যেটাকে বলা হয় ল্যান্থানাইট সিরিজ ও অ্যাক্টিনাইট সিরিজ। ঠিক আছে? ল্যান্থানাইট সারি বা অ্যাক্টিনাইট সারি, এই সারিগুলোকে আলাদা রাখা হয়েছে, কিন্তু তারা 6 ও 7 অর্থাৎ পর্যায় 6 ও 7 এর অন্তর্ভুক্ত, যার কারণে ওখানে রয়েছে 18টি, এখানে আছে কয়টি আছে? 18টি। তারপরে এখানে আছে 18, 18 দুগুণে কত? 32, যার কারণে বলা হয়েছে 6 7 এর মধ্যে আছে 32টি মৌল। ঠিক আছে? তোমরা কি বুঝতে পেরেছো কেন 32টি মৌল বলা হয়েছে এখানে? হ্যাঁ ম্যাম। এরপরে গ্রুপের ক্ষেত্রে বলো একবার, তোমরা গ্রুপ 1 এর 7টি মৌল রয়েছে, গ্রুপ 2 এ 6টি মৌল রয়েছে, গ্রুপ 3 এ 32টি মৌল রয়েছে, গ্রুপ 4 এ টেবিলের সাথে মিল করে রাখো। প্রত্যেকটি গ্রুপে 4টি করে মৌল রয়েছে। গ্রুপ 13 থেকে গ্রুপ 17 পর্যন্ত প্রত্যেকটিতে 6টি করে মৌল রয়েছে। গ্রুপ 18 এ 7টি করে মৌল রয়েছে। তাহলে আমরা মোটামুটি একটা পিরিয়ডিক টেবিল যদি আমাদের সামনে রেখে দেওয়া হয়, আমরা এই বৈশিষ্ট্যগুলো বলতে পারবো যে পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 8টি গ্রুপ, 18টি গ্রুপ রয়েছে। প্রতিটা পর্যায়ে বাম থেকে ডান দিকে 1 থেকে শুরু করে 18 পর্যন্ত বিস্তৃত, এবং পর্যায় সারণীর নিচে আমরা আলাদা করে 2টি স্তম্ভ দেখতে পাচ্ছি, যেটাকে বলা হবে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারি। এগুলো আবার 6 ও 7 পর্যায়ের অংশ। এরপর পর্যায়তে কয়টা মৌল রয়েছে এবং গ্রুপে কয়টি মৌল রয়েছে, আমরা এগুলো আলাদা আলাদা করে বৈশিষ্ট্যগুলো লিখবো। ঠিক আছে? এরপর ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট যে সারি দুটার কথা বললাম, সেখানে কোন মৌলগুলোকে রাখা হয়েছে? যেসব মৌলকে রাখা হয়েছে ল্যান্থানাইট সারিতে, সেগুলো হলো 57 থেকে শুরু করে 71 পর্যন্ত। কত বললাম? যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত, ওই ধরনের মৌলগুলোকে বলা হবে ল্যান্থানাইট সারির মৌল। কি বললাম? ল্যান্থানাইট সারির মৌল, ওদের পারমাণবিক সংখ্যা কত থেকে কত হবে? যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত, ওইগুলোকে অর্থাৎ 15টি মৌলকে বলা হবে ল্যান্থানাইট সারির মৌল। এবং
যে সকল মৌলের পারমাণবিক ma'am. সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত 89 থেকে 103 পর্যন্ত যে সকল মৌল 15টি মৌল রয়েছে তাদেরকে বলা হবে অ্যাক্টিনাইড সারির মৌল। তোমরা কি ল্যান্থেনাইড সারি এবং অ্যাক্টিনাইড সারির মৌলগুলো সম্পর্কে অবগত হয়েছো? Yes, ma'am, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখি বলো তো ল্যান্থেনাইড সিরিজ আর অ্যাক্টিনাইড সিরিজের পারমাণবিক কত কত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল থাকবে? যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত একরকম 50 মৌলকে ল্যান্থেনাইড সারির মৌল বলা হয়। হ্যাঁ, আর যে অ্যাক্টিনাইড সকল সারির মৌলের পারমাণবিক সংখ্যা 49 থেকে 103 পর্যন্ত একরকম 50 মৌলকে অ্যাক্টিনাইড সারির মৌল বলা হয়। তাহলে এটা হলো আলাদা সারি। এদের সারিগুলোর মধ্যে যেমন ল্যান্থেনাইড সারিতে যে মৌলগুলো রয়েছে ওদের ধর্মের মিল রয়েছে এবং অ্যাক্টিনাইডের যে মৌলগুলো রয়েছে তাদের ধর্মে মিল রয়েছে, যার কারণে ওদেরকে পর্যায় সারণীর মূল টেবিলের মধ্যে না রেখে আলাদাভাবে, মানে মূল একই সারিতে না রেখে আলাদাভাবে সারিতে অ্যাক্টিনাইড এবং ল্যান্থেনাইড সারিকে রাখা হয়েছে, ঠিক আছে? কারণ ওদের ধর্মগুলোর মধ্যে প্রায় মিল থাকার কারণে ওরা আলাদাভাবে পর্যায় সারণীতে অবস্থান করে নিয়েছে, বিজ্ঞানীরা আলাদাভাবে ওদেরকে উপস্থাপন করেছেন, ঠিক আছে? এগুলো হলো আমরা একটা পর্যায় সারণী দেখে কিভাবে এটার বৈশিষ্ট্য বলা যাবে সেটা, ঠিক আছে? আর যদি আমরা ওদের ধর্মের উপর বেস করে বলতে যাই, আমরা যদি মৌলগুলোর ধর্মের উপর ভিত্তি করে তাদের বৈশিষ্ট্য বলতে যাই, সেক্ষেত্রে কি বলবো যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মৌলগুলোর ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হবে। যখন আমরা মৌলগুলো ধর্মের উপর ভিত্তি করে এদের বৈশিষ্ট্যগুলো বলতে যাব, সেক্ষেত্রে আমরা দুইটা বৈশিষ্ট্য পাবো। একটা বৈশিষ্ট্য হলো একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মৌলগুলোর ধর্ম ক্রমান্বয়ে কি হবে? পরিবর্তিত হবে। বাম থেকে ডানে গেলে ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হবে। এবং আরেকটি বৈশিষ্ট্য আমরা বলতে পারবো যে একই গ্রুপের মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হবে। একই গ্রুপের যে মৌলগুলো রয়েছে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম প্রায় একই রকমের হবে। তোমরা কি তাহলে এবার বুঝতে পেরেছো যে ধর্মের উপর ভিত্তি করে পর্যায় সারণীর বৈশিষ্ট্য? Yes, Yes, ma'am. ma'am. হ্যাঁ, একটু বলো আমাকে। আমি কি বলেছি আমাকে একটু বলো। ম্যাম, এখানে পর্যায় সারণীর বৈশিষ্ট্য, হ্যাঁ, যেটা পর্যায় সারণীর বৈশিষ্ট্য না, ধর্মের উপর ভিত্তি করে। একটু আগে তো তুমি বলেছিলে যেগুলো পর্যায় সারণী আমরা টেবিল দেখলেই কিন্তু এই বৈশিষ্ট্যগুলো বলে ফেলতে পারবো। এখন যখন এদের ধর্মের উপর ভিত্তি করে তোমাকে বলবে যে মৌলসমূহের ধর্মের ভিত্তিতে পর্যায় সারণীর বৈশিষ্ট্য লিখো, সেক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্য পাওয়া যাবে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে গেলে মৌলসমূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়, আর একই গ্রুপের মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকমের হয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো কোন বৈশিষ্ট্য? যদি শুধু বলে পর্যায় সারণীর বৈশিষ্ট্য লিখো, তাহলে ওই পুরাটাই আমরা দেখে যেটা পাই সেটা লিখবো। আর যখন বলবে যে ধর্মের উপর ভিত্তি করে, মৌলসমূহের ধর্মের উপর ভিত্তি করে বৈশিষ্ট্য লিখো, তখন এই দুইটা বৈশিষ্ট্য তোমরা লিখে দিবে। তাহলে এটা লিখবো। Yes. হ্যাঁ হ্যাঁ, সবুজ কি বলছো একটু বলো বড় করে। পর্যায় সারণী ধর্মের ভিত্তিতে বিবেচনা করলে আমরা এটা লিখবো না। হ্যাঁ, যদি ধর্মের উপর ভিত্তি করে বলে ওই দুইটা লিখে দিবে, আর যদি শুধু বলে বৈশিষ্ট্যগুলো লিখো, সেক্ষেত্রে আমরা প্রথম দিকে যেগুলো পড়েছিলাম যে পর্যায় সারণী দেখলে আমরা যে বৈশিষ্ট্যগুলো বলতে পারবো সেগুলো লিখে দিলেই চলবে, ঠিক আছে? এরপর আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, খুবই মনোযোগ সহকারে। ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে আমরা পর্যায় সারণীতে মৌলের অবস্থান জানতে পারবো? আমরা হ্যাঁ, কিভাবে মৌলসমূহের অবস্থানটা জানতে পারবো সেটা একটু খেয়াল করো। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছো? yes, miss, শোনা যাচ্ছে। দেখো তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে পর্যায় সারণীর মৌলের অবস্থান। আমরা তো মানে আগে যে অধ্যায়টা ছিল তৃতীয় অধ্যায়ে, সেখানে কি আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জেনেছিলাম? Yes, miss. হ্যাঁ, আমরা ওখানে মৌলসমূহে দেখতে পেয়েছিলাম ইলেকট্রন বিন্যাস শক্তিক্রম অনুসারে 1s2 2s2 এভাবে করে কি করা হয়,
মৌল সমূহের ইলেকট্রন বিন্যাস করা হয়। এখন এই যে ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে আমরা এর পর্যায় এবং গ্রুপ সংখ্যা পাবো? কারণ পর্যায় আর গ্রুপ সংখ্যাটা আমাদের দরকার কি জন্য? পর্যায় সারণীর গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা আমাদের খুবই জানা প্রয়োজন, আমাদের বিভিন্ন কাজে লাগতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? পর্যায় সংখ্যা বের করার নিয়ম হলো, দেখো একটু ভালো করে খেয়াল করো, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের শক্তি স্তরের নাম্বারই হবে ওই মৌলের পর্যায় সংখ্যা। কি বললাম? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের যে প্রধান শক্তি স্তর থাকবে সেটাকে বলা হবে ওই মৌলের পর্যায় নম্বর। যেমন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? আমরা কি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা জানি? ম্যাম কি বললেন? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা ম্যাম শোনা যাচ্ছে না। 3 অক্সিজেন। তাহলে ইলেকট্রন বিন্যাসটা একটু করো। ম্যাম 3 3 ইলেকট্রন বিন্যাস কি হবে? ইলেকট্রন বিন্যাস Means 1s or 1s2? ইলেকট্রন বিন্যাস হবে 1s2 Means 1 2s1। means 1. হ্যাঁ, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা শক্তিক্রম অনুসারে যদি বলতে যাই, আমরা আগে অধ্যায়ে যেটা পড়ছিলাম যে সেইভাবে হবে 1s2 2s1। তাহলে সেক্ষেত্রে বাইরের শক্তি স্তরটা কত? 2। বাইরের শক্তি স্তরটি 2, যার কারণে 2 নম্বর পর্যায়ের মৌল হবে। এই কারণে লিথিয়ামটা কোন পর্যায়ের মৌল হবে? 2 নম্বর পর্যায়ের মৌল হবে। যেমন 1s2 2s2। সেক্ষেত্রে দ্বিতীয়। আমরা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের যে শক্তি স্তর দেখছি সেটা হলো কত? 2, যার কারণে লিথিয়াম হবে 2 নম্বর পর্যায়ের মৌল। তোমরা কি বুঝতে পেরেছো পর্যায় কিভাবে বের করতে হয়? Yes, miss. সেম ভাবে পটাশিয়ামের কত হবে একটু বলো। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যাটা বলি, ইলেকট্রন বিন্যাসটা বলো আমাকে। Means potassium হ্যাঁ, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? আগে পারমাণবিক সংখ্যা জানতে হবে, তারপরে ইলেকট্রন বিন্যাস করতে পারবে। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। ধরো আমি তোমাদেরকে বলে দিলাম পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 19, তাহলে এখন ইলেকট্রন বিন্যাসটা আমাকে একটু বলো। means 1s2 2s2 হ্যাঁ, 2p6 1s2 পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হ্যাঁ 19। পটাশিয়ামের 2p6 পারমাণবিক সংখ্যা 19। তোমরা কি ps2 আমাকে তারপর বলো। 3p6 পটাশিয়ামের 4s1. ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, পটাশিয়ামের ম্যাম তাহলে তো 1s এ হয় 2, 2s এ হয় 2, 2p তে হয় 6, 3s এ হয় 2 আর 3p তে হয় 6 আর 4s এ হয় 1। 1। তাহলে সেক্ষেত্রে সর্বশেষ যে ইলেকট্রন বিন্যাস ওটার বাইরের সেলে কয়টি আছে? 4। আমরা কি 4 দেখতে পাচ্ছি? সবার লাস্টে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরে যে দেখতে পাচ্ছি 4। ঠিক আছে, 4s1 এর 4 দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলতে পারবো যে পটাশিয়াম কোন পর্যায়ের মৌল? পটাশিয়াম কোন পর্যায়ের চতুর্থ মৌল? পর্যায়ে নাম্বার 4। অর্থাৎ পটাশিয়ামের যেহেতু চতুর্থ পর্যায়ে। স্তরটা আমরা 4 দেখতে পাচ্ছি, এর কারণে আমরা বলতে পারবো যে পটাশিয়াম হলো 4 পর্যায়ের মৌল। তাহলে আমরা এভাবে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সংখ্যাটা কি বের করতে পারবো? yes miss. হ্যাঁ, যেমন আমাকে একটু বলো ফ্লোরিনের হলো ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? দেখি তোমাদেরকে আমি 4টা মুখস্থ বলেছিলাম। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যাটি কত? ফ্লোরিনের তো পারমাণবিক সংখ্যা 9। 9। ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস তো 1s এ হয় 2, 2s এ হয় 2 আর 2p তে হয় 5। 5। তাহলে সর্বশেষ যে শক্তি স্তর সেখানে আমরা 2 দেখতে পাচ্ছি। সর্বশেষ শক্তি স্তরটা কত দেখতে পাচ্ছি? 2p5, সেখানে 2 আছে। তাহলে আমরা কি বলতে পারবো? সেখান থেকে আমরা পর্যায় সংখ্যা কত পাচ্ছি? পর্যায় সংখ্যা 2। ম্যাম 2p তাহলে তে বলতে পারবো যে 4। ফ্লোরিন হলো ফ্লোরিনের পর্যায় নম্বর হবে 2। মনে থাকবে? yes miss. এরপরে আমরা যে বিষয়টা নিয়ে বলছি সেটা হলো গ্রুপ সংখ্যা। আমাদের পর্যায় সংখ্যা বের করার নিয়ম আমরা মোটামুটি সকলে বুঝতে পেরেছি আশা করি। এরপরে বলবো গ্রুপ নাম্বার। গ্রুপ নাম্বারটা আমরা কিভাবে বের করব? গ্রুপ নাম্বার বের করার কিন্তু কিছু নিয়ম রয়েছে, একটু ভালো করে খেয়াল করো। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের শক্তি স্তরে শুধু s অরবিটাল থাকবে,
যদি শুধু s অরবিটালই থাকে, কারণ আমরা জানি s অরবিটালের কয়টি, s অরবিটালের সংখ্যাটাই, অর্থাৎ যে কোনো একটা ইলেকট্রন বিন্যাসের বাইরে প্রধান শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল থাকে, তবে ওই s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা, মানে অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে এর গ্রুপ নাম্বার। কি বললাম? অরবিটালের Yes, ma'am. মোট ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ অরবিটালের Yes, মধ্যে good. যতটি ইলেকট্রন থাকবে ওগুলোর যোগফলই হবে ওই মোলের গ্রুপ নাম্বার। তোমরা কি বুঝতে পেরেছো? যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে Yes, ma'am. clear হবে। সেটা হলো হাইড্রোজেন। হাইড্রোজেনের আমরা জানি হাইড্রোজেন এক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা মৌল। এটার ইলেকট্রন বিন্যাস হবে কত? হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হ্যাঁ, ম্যাম কিসের ইলেকট্রন বিন্যাস? হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস খুব ইজি। অক্সিজেন। মিস এক, হাইড্রোজেনের 1s1, ইলেকট্রন বিন্যাস ম্যাম অক্সিজেন। 1s1, 1s1 ম্যাম অর্থাৎ অক্সিজেনের s ইলেকট্রন অরবিটালে বিন্যাস হয় 1s2 হয়। তাহলে s অরবিটালে আমরা একটা ইলেকট্রন দেখতে পাচ্ছি, তাহলে আমরা বলতে পারবো হাইড্রোজেনের গ্রুপ নাম্বার 1, এবং আমরা পর্যায় সারণী থেকে খেয়াল করলে দেখতে পারবো যে হাইড্রোজেনকে আমরা গ্রুপ 1 এই দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পাচ্ছো পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান? মিস হাইড্রোজেনের অবস্থান পর্যায় সারণীর কত নাম্বার গ্রুপে? একে একে। একে। কিভাবে বুঝতে পারলাম আমরা ম্যাম সেটা? এক। এটা আমরা এখন পর্যায় সারণী দেখার পরে বুঝেছি। আর যদি আমাদেরকে কখনো কেউ জিজ্ঞেস করে যে এটা কিভাবে হলো, এর গ্রুপ নাম্বারটা কেন এক হলো, তখন কি আমরা এটা বুঝিয়ে দিতে পারবো যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1, এর ইলেকট্রন বিন্যাস হলো 1s1, অর্থাৎ s অরবিটালে শুধুমাত্র একটি ইলেকট্রন রয়েছে, এই কারণে হাইড্রোজেনের গ্রুপ সংখ্যা হলো 1। মনে থাকবে? এরপরে Yes, ma'am. গ্রুপ নাম্বার Basically, he করার কিছুটা নিয়ম রয়েছে, যেমন পর্যায় সংখ্যা একদমই ইজি, যে সর্বশেষ শক্তি স্তরে যেটাই থাকবে সেটাকে আমরা পর্যায় নাম্বার বলে দিব। কিন্তু গ্রুপ নাম্বারের ক্ষেত্রে একটু আরো কিছু নিয়ম রয়েছে, যেমন যদি অনেকগুলো থাকে, শুধু s না, এখানে p অরবিটালও থাকতে পারে। এখন s ও p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে কি যোগ করতে হবে? 10 যোগ করতে হবে। অর্থাৎ কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরে শক্তি স্তরে যদি দুইটা অরবিটাল থাকে, অর্থাৎ s এর পরে আমরা জানি p থাকে, যদি s p দুইটাই থাকে সেক্ষেত্রে s ও p এর মোট ইলেকট্রন সংখ্যার সাথে, অর্থাৎ যতটি আমরা ইলেকট্রন সংখ্যা পাবো তার সাথে 10 যোগ করলে কিন্তু যে সংখ্যাটা পাওয়া যাবে ওই সংখ্যাটা হবে ওই মোলের গ্রুপ নাম্বার। তোমরা কি বুঝতে পেরেছো যে ইলেকট্রন বিন্যাসের বাইরের শক্তি স্তরে যদি Yes, s ma'am. অরবিটাল থাকে, s ও p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে আবারও 10 যোগ করতে হবে। 10টা যোগ করে যে সংখ্যাটা আমরা পাবো সেটা হবে ওই মোলের গ্রুপ নাম্বার। যেমন বোরন, বোরনের পারমাণবিক সংখ্যা কত? আমাকে একটু বোরনের পারমাণবিক সংখ্যাটা বলো তোমরা যে জানো। কত? ম্যাম 5। 5। তাহলে ইলেকট্রন ম্যাম 5। মিস ম্যাম ইলেকট্রন বিন্যাস তো হয় 1s2, 2s2, 2p তে 1 হয়। 2p 6 1, কত এখানে 1, সরি 5 হয়। 1। তাহলে সর্বশেষ দুইটা শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন দেখতে পাচ্ছ একটু খেয়াল করো। এগুলো আমি যেগুলো বলছি তোমরা একটু লিখে ফেলে তাহলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে বোরনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন দেখতে পাচ্ছ? মানে কি কি 2s2 অরবিটাল এবং আছে 2p সেটা বলো, তারপরে ওখানে কয়টা ইলেকট্রন আছে সেটা বলবে। 2s2 2p1 2p1, অর্থাৎ আমরা এখানে s এবং p অরবিটাল দেখতে পাচ্ছি। s ও p অরবিটালে টোটাল কয়টা ইলেকট্রন আছে? একটাতে দেখতে পাচ্ছি দুইটা, তার পাশে দেখতে পাচ্ছি p তে আছে একটা, টোটাল কয়টি? তিনটি। টোটাল কয়টা দেখা যাচ্ছে? 2 এর সাথে 1 যোগ করলে আমরা পাবো 3। আমরা বলেছিলাম যে s ও p অরবিটালের ইলেকট্রনের সংখ্যার সাথে কি যোগ করতে হবে? 10 যোগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে টোটাল কত হবে? 30। তাহলে আমরা বলতে পারবো যে বোরনের গ্রুপ নাম্বার হবে 13। কত বললাম? 13। 30। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো s আর p অরবিটাল যদি দুইটা থাকে সেক্ষেত্রে ওটার ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে তোমরা এভাবে গ্রুপ নাম্বারটা বের করবে। ঠিক আছে? এরপরে যদি s p d থাকে, যদি কোন একটা ইলেকট্রনের সর্বশেষ বাইরের শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে
এস এর আগে যদি ডি